আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আছি, বেঁচে আছি। আমার বাবার অবস্থা খুবই খারাপ, হসপিটালে ছিলাম, সেখান থেকে এখন বাসায় যাচ্ছি। বাসায় গিয়ে আবার ভোরে ভোরে আবার হসপিটালে চলে যেতে হবে। অনেকেই নক করেছেন প্রমোশনাল কাজের জন্য, অনেকে প্রোডাক্টও সেন্ড করেছেন। আপনাদের এই উইকের মধ্যে স্কেডিউল যাকে যাকে যেভাবে দেয়া আছে, আমাকে ফোন করে আপনারা পাবেন না, একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপ করলেই হবে। আপনি ইম্পর্টেন্ট কিছু হলে মেসেজ দিয়ে রাখলেই হবে। আর থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ যারা হচ্ছে গিয়ে বা প্রমোশনের জন্য নক দিচ্ছেন বা অলরেডি স্কেডিউল নিয়েছেন। কারণ আমি সত্যি এখন জানি না হোয়াট ক্যান আই ডু, আমার আসলে কি করা উচিত বা কি করা উচিত না। আমার পুরো ব্রেনটা মনে হচ্ছে ব্ল্যাঙ্ক হয়ে গেছে। মানে একটা নারী মানে বেঁচে থাকাটা জরুরি, বাবার জন্য, সন্তানদের জন্য, নিজের জন্য। আবার সামটাইমস এত গিল্টি ফিল হয় যেটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। তো আমি জানি না আমি আসলে কতটুকু পরিবর্তন হইতে পারবো। পরিবর্তন মানে নিজে কি করতে পারবো, লাইক নিজে বেঁচে থাকার জন্য বা সন্তানদের জন্য, অসুস্থ বাবার জন্য। আমার দুনিয়াতে একটাই লাস্ট, সবসময় অলওয়েজ। আমার ভালোবাসা বলেন, আমার জীবন বলেন, সমস্ত কিছু না, আমি জানি না কেন যেন আমার বাবার জন্যই সবচেয়ে বেশি। সেদিন রাতে যখন আম্মু ফোন দেয়, আব্বুর অবস্থা খারাপ, ভোর 4টায় আমি গাড়ি নিয়ে পাগলের মতো ছুটে যাই, বড় একটা অ্যাক্সিডেন্ট করি। আমার মাথায় ওই অ্যাক্সিডেন্টটাও নাই, আমার মাথায় ছিল আমার বাবা অবস্থা খারাপ, আমার এখন যাইতে হবে। আমার গাড়ি মেরা দিল না কি মেরা দিল, আমি কেমনে গেছি আমি কিছুই জানি না। আমি জাস্ট আম্বুরে দেখা উঠায়া আমি ব্যাক টু ব্যাক 3টা হসপিটালে নিয়ে সিটি স্ক্যান করায়, কারণ আমি ভাবছি আবার মনে হয় ব্রেন স্ট্রোক করছে। যেহেতু সে 2বার ব্রেন স্ট্রোক করে ফেলছে, এরপর করলে এটা খুবই ভয়াবহ হবে। তো যে কারণে আমি খুব সংকুচিত ছিলাম, ভয়ে ছিলাম। এই কারণে নিউরো সার্জনে নিয়ে গেছি, ওখানে নিয়ে আগে আলট্রা করাইছি, সিটি স্ক্যান করাইছি, রিপোর্ট নিছি। তাৎক্ষণিক রিপোর্ট নিয়ে ওই রাতেই ডক্টর দেখানোর পরে গিয়ে দেখলাম যে না, তার ব্রেন স্ট্রোক হয় নাই। তখন মনে হয়েছে আমি আমার রুহটা ফিরে পাইছি। এরপর ওখান থেকে রেফার করলো কিডনিতে, কারণ তার কিডনিতে ভয়াবহ, মানে এটা জেনেটিক্যালি দাদার ছিল, আমার ফুফিরা মারা গেছে এইভাবে, আমার চাচিরা মারা গেছে এইভাবে, হ্যাঁ সবার ছিল। ইভেন তো আমি এবং আমার 2 ভাই আবির, রাহাত, দুজনকেই বলছে ডক্টর, 3জনকে আর কি, যে আমাদের কিডনি টেস্টটা যেন করায় ফেলি, 20-এর উপরে গেলেই করায় ফেলতে হবে, বিকজ এটা হচ্ছে আমাদের জেনেটিক্যালি। তো আব্বুর ক্রিটিনাইন বেড়ে গেছে, ক্রিটিনাইন বেড়ে 0.6 চলে আসছে, যেটা সাধারণত 1 পয়েন্ট সামথিং থাকে মেবি। ক্রিটিনাইন 6 চলে আসছে, পটাশিয়াম বেড়ে গেছে, বডির অনেক কিছু বেড়ে গেছে। মানে সে এমন পরিস্থিতি হয়ে গেছে যে সে নিজের ড্রেস খুলে দৌড়াচ্ছে, এরকম সিচুয়েশন তার হয়ে গেছে। তো যাই হোক, পরবর্তীতে এখনো হসপিটালে অ্যাডমিট, সকাল সন্ধ্যা বিভাগীয় প্রধানের আন্ডারেই আছে। কিন্তু আমি জানি না শেষ কি, বা আমি কিছুই বুঝতেছি না আসলে আমার কি করা উচিত। আমি জানি না এমন একটা সিচুয়েশনে আব্বু কেন অসুস্থ হইলো, যে সিচুয়েশনে আমি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে। আমি আমার শেষটুকু দিয়ে আমি প্রয়োজনে যদি এমন হয় আমার কিডনি বিক্রি করতে হয়, আমি ওটা করে হইলো আমার বাপরে বাঁচাবো। আমি I can explain my situation এই মোমেন্টে আমি
আমি কি করতেছি জানি না। আমি রাতে বাসায় ফিরতেছি, আমি আমার ছেলে অসুস্থ, আমি আমার ছেলেকে ধরতেছি, করতেছি, ঘুমাইতেছি, সকালে ভোর হইতে আবার হসপিটালে যাচ্ছি, আমার কোনো সেন্স কাজ করতেছে না। এমন একটা সময়, যে সময় কিছু মানুষ রূপের শয়তান আমাকে পথের ভিখারি বানায় দিল, আমার ক্যারিয়ার শেষ করে দিল। সেই সময় এমন একটা পরিস্থিতিতে আব্বু ভালো ছিল, আব্বুকে যখন বাসায় গিয়ে হুমকি ধামকি দিল, এরপর থেকে আব্বু আস্তে আস্তে অসুস্থ হওয়া শুরু করলো বেশি। ফোন করে করে শুধু কান্না করতো। আজকে আমার হাত ধরে বলতেছে, তোর অনেক কষ্ট হইতেছে, আমি জানি, তুই যারা সামনে নিয়ে পারস না, আবার আমার এগুলো করো। বাচ্চাটার মতো করে সে কাঁদে। আমি জানি না এই কঠিন পরীক্ষায় আল্লাহ আমাকে কতখানি পাশ করাবে। জীবনে অনেক পরীক্ষা দিছি, কিন্তু এই মুহূর্তের পরীক্ষাটা আমার জন্য অনেক কঠিন, অনেক বেশি কঠিন। তাদের প্রত্যেকের বিচার আল্লাহ করবে, যাদের জন্য আজকে আমার এই জায়গা। তাদের প্রত্যেকের বিচার হবে, যাদের জন্য আজকে আমার এই সিচুয়েশন। আল্লাহ কাউকে ছাড়বে না, কাউকে না। আমাদের মানুষদের বিচার দ্রুত হয়, কিন্তু আল্লাহর বিচার হয় অনেক ধীরে সুস্থে। আমি শুধু সেই দিনের অপেক্ষা থাকবো। আমি একা একটা মানুষ। আমি সবসময় আপনাদেরকে বলছি, আমার মানুষ ভুল করে, ভুলের ঊর্ধ্বে কেউ না দুনিয়াতে। আমি ভুল করছি সঙ্গ দোষে, না আমার লাইফে, না আমার জীবনে। হঠাৎ করে রাসেল মিয়া আসতো না, আমার জীবনে রাসেল মিয়ার সাথে ফাইট দিতে আকাশ নিবিড় আসতো। আমার লাইফটা এমন হইতো না। তবে হ্যাঁ, আমার বাবার কিছু হইলে যারা যারা জড়িত, আমি তাদের কারণে ছাড়বো না। যে যে গিয়ে আব্বুকে বাসায় থ্রেট দিয়ে আসছিল, তাদের কারণে আমি ছাড়বো না। এটা নিয়ে অলরেডি আমার মায়ের ফেলুক, আমি ছাড়বো না। যদি আমার বাবার কিছু হয়ে যায়, ডক্টর একবারের জায়গায় 3-4 বার আসতেছে, তার অবস্থা এতটাই শোচনীয়, আমি নিজের চোখে দেখতে পারতেছি না। আমার বাপ যন্ত্রণায় কিছুক্ষণ পাগলের মতো হাসে, যখন তার মাথা ব্যথাটা কমে পাগলের মতো হাসে, আবার কিছুক্ষণ চিৎকার করে বাচ্চাদের মতো করে কাঁদে। আমি আমার নিজের চোখে বেঁচে থেকে আমি আমার বাবার এই পরিস্থিতি দেখতে পারতেছি না, আমি নিতে পারতেছি না। আমি সেই মেয়ে, গত বছর কোরবানিতে আব্বু যখন ব্রেন স্ট্রোক করে, আমি লক্ষ লক্ষ টাকা আমি আমার বাবার জন্য কোনো কিছু না ভেবে উড়ায় দেই। কি লাগবে না লাগবে আমি বুঝতেছি না আমার এই মুহূর্তে কি করা উচিত। এই মানুষ রূপী পশুগুলা আমাকে শেষ করছে, সাথে আমার পুরো পরিবারটারে শেষ করে দিচ্ছে। ভুল মানুষ করে, ফেরেশতা করে না। আমিও মানুষ, আমার দ্বারা ভুল হয়েছে, কিন্তু আমার অসুস্থ বাবাকে কি হেনস্থা করছে, এটা তো রাইটস নাই, কারো অধিকার নাই। এই অভদ্র ছেলেটা হলুদ সাংবাদিক আজও পর্যন্ত প্রমাণ করতে পারছে আমি ওর বউ, পারে নাই। ইভেন তো শুধু এটাও না, ও নভেম্বর মাসে সুমি নামে একটা মেয়ের সাথে লিভিং এ ছিল। ও বলে নভেম্বর মাসে আমাকে বিয়ে করছে। ও যে লিভিং এ ছিল, ওই মেয়েও তো যোগাযোগ করতেছে, তাইলে ও আমাকে কেমনে বিয়ে করে? একটা মিথ্যাকে এস্টাবলিশ করতে গিয়ে আমার পুরো জীবনটা, আমার সাথে আমার 2টা বাচ্চা, আমার অসুস্থ বাবা। আমি বারবার বলি সবাইকে, দেখেন আমাকে ফিজিক্যালি মেন্টালি অনেক স্ট্রং হইতে হবে, বিকজ আমার বাবা 2বার ব্রেন স্ট্রোক করে, ওয়ান্স একটা সাইড প্যারালাইজ। আপনারা আমাকে বাঁচতে দেন, আমার কথা কেউ বিশ্বাস করেন না আপনারা।
আমি জানি না আসলে আমার কি করা উচিত। আমি ভিক্ষা করে নিতে পারবো না, আমি কাজ করব, কাজ করে নিব। আমি যে সারাদিন এখন উবার চালাবো ওইটাও পারতেছি না, কারণ আপুর ওখানে সময় দিতে হচ্ছে, ওখানে ডাক্তার আসতেছে, একবার বিভাগীয় প্রধান আসে তো একবার অন্য ডাক্তার আসে। সিচুয়েশন এত ক্রিটিক্যাল। আজকে ডক্টর বলছে সিস্ট গুলা, কিডনির ভিতরের সিস্ট গুলা ভয়াবহ ভাবে ইনফেকশন হয়ে গেছে এবং তার স্ট্রেসের লেভেল অনেক হাই হয়ে গেছে। তারে কতদিন রাখবে কেউ জানে না। আমিও বুঝতেছি না আমার আসলে কি করা উচিত, আমি কি করবো আমি জানি না। ছেলে মেয়ে বাবা মা ভাইদের নিয়ে আমি কিভাবে সার্ভাইভ করবো আমি জানি না। এই যে পুরুষগুলা যারা আমার ক্ষতি করলো তারা কিন্তু দিব্যি আছে, তারা দিব্যি ভালো আছে। আজকে চিৎকার করে কান্না করে আজকে আমার সিচুয়েশন খারাপ, আজকে আমার অবস্থান খারাপ, আমার ক্যারিয়ার ধ্বংস। একজন ভাইরাল হওয়ার নেশায় আমার লাইফে এসে আমার লাইফটাকে শেষ করে দিয়ে চলে গেল। কিছুই করার নাই আমার, কারণ কি জানেন, আমার গার্ডিয়ান নেই তো, কেউ ধরায় দেওয়ার নাই। আমার কোনো গার্ডিয়ান নাই যে বলবে যে বর্ষা এটা না এটা কর। আমার গার্ডিয়ান তো আমি, বরং এতগুলো মানুষের গার্ডিয়ান আমি তো আমাকে নিয়ে কখনো ভাবি নাই। আজকে আমার বাবা যদি সুস্থ থাকতো, 12টা বছর ধরে কিডনি রোগ নিয়ে না ভুগতো, হয়তো আমার বাবা আমার জন্য ঢাল হয়ে দাঁড়াতো। পারে না, আমার যে কেউ নাই। এই যে গার্ডিয়ান, মাথার উপর একটা ছাতা, এই ছাতাটা আনতে গিয়ে জীবনের ভুল হয়ে গেল। এই রাসেল মিয়া আমার মাথার ছাতা হবে, আমার বাচ্চাদের দায়িত্ব নিবে, এই দায়িত্ব নেওয়ার জন্যই বিয়ে। আর সে কি করলো আমার সাথে? একের পর এক প্রতারণা। আমি কাউকে ক্ষমা করব না, কাউকে না। আপনারাও আজকে আপনাদের জন্য আমি বর্ষা হয়েছি, এটা অস্বীকার করার না। আমার বাবার জন্য আমাকে গালি দেন, আমার বাবাটার জন্য একটু দোয়া করেন আপনারা। সে অনেক খারাপ অবস্থায় আছে, অনেক খারাপ অবস্থায়। তার সিচুয়েশন আমি এক্সপ্লেন করতে পারবো না।